জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম যে কোর্সটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। কোর্সটি অনার্স বিভাগে পড়ুয়া প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য অত্যাবশ্যকীয়। এই কোর্সটিতে মূলত বাংলাদেশ এবং এর জন্মের ইতিহাস সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। প্রথমেই আমাদের সাজেশন হিসেবে যে প্রশ্নটা এই ব্যতিক্রমে দেয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের আয়তন কত। তো আমরা জানি বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে। ভূপ্রকৃতি বলতে কি বোঝায়? জমির প্রকৃতি। তো জমির প্রকৃতি অনুসারে বাংলাদেশের ভূমিমণ্ডলকে বা পুরো অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি। এটা বেশ কয়েকবারই এসেছে। তো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম তাজিওডং, আর যার স্থানীয়ভাবে নাম তাজিওডং, কিন্তু আমরা যেটাকে বিজয় বা মদক মুয়াল নামে চিনে থাকি। এটার লোকেশন হচ্ছে বান্দরবান জেলার রুমায় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়, মানে বঙ্গ নামটা প্রাচীন কোন গ্রন্থে পাওয়া যায়। উত্তরটা হচ্ছে এটা একটা বৈদিক সাহিত্য ঋগ্বেদ। এই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে এই নামটি পাওয়া যায়। এখন প্রাচীনকালে বিভিন্ন দেশ জনপদে বিভক্ত ছিল, তাহলে প্রশ্ন করা হচ্ছে জনপদ কি জিনিস। প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। তো বিভিন্ন জনগোষ্ঠীর নাম অনুসারে এই নামকরণগুলো করা হইতো এবং এগুলোকেই বলা হয় জনপদ। প্রাচীন বাংলার কোন জনপদের নাম থেকে বাংলাদেশের নাম হয়েছে। তো একটা জনপদের নাম ছিল বঙ্গ, ওইটাকে পরে বাঙাল নামে রাখা হতো এবং বঙ্গ বা বাঙাল এই শব্দ থেকেই পরবর্তীতে বাংলা নামকরণ করা হয়েছে, বাংলাদেশ নামকরণ করা হয়েছে। সম্রাট আকবরের শাসনামলে বাংলা কি নামে অভিহিত হতো। এটাকে বলা হয় সুবেই বাংলা। সুব মানে প্রদেশ, মানে বাংলা নামক একটা প্রদেশ। আইনি আকবরী গ্রন্থটির রচয়িতাকে। আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা শেখ আবুল ফজল। ওই সম্রাটের আকবরের শাসনামলে তার সভাসদ ছিলেন শেখ আবুল ফজল। তো বাংলার যে জনপদগুলা বলা হইতো, গুরুত্বপূর্ণ কয়েকটি জনপদের নাম হচ্ছে বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়, সমতট, বরেন্দ্র, হরিকেল। তো এই বঙ্গ থেকেই বাংলা নামকরণ করা হয়েছে এবং বাংলার আশেপাশে এই পুন্ড্র, রাঢ়, সমতট, এই হরিকেল এই জনপদগুলো ছিল। পুন্ড্র কি? পুন্ড্র বাংলার একটি প্রাচীন জনপদের নাম। 1 মার্কসের জন্য এটুকু দিলেই যথেষ্ট। বাংলাদেশের আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত। আদি জনপদ মানে প্রাচীনকালের যে জনপদ অঞ্চল ছিল তার অধিবাসীরা অস্ট্রালয়েড বা অস্ট্রিক জাতির অন্তর্ভুক্ত। অর্থাৎ অস্ট্রিক, দ্রাবিড়ীয় এরকম যত জাতি আছে তার মধ্যে বাংলাদেশের আদি জনপদের জনগণগুলা অস্ট্রিক জাতির অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? বদ্বীপ হলো বাংলাদেশ। বদ্বীপ জিনিসটা হচ্ছে নদীর, বড় কোনো নদীর অববাহিকায় যখন পানি চলতে থাকে, তো পানিটা যখন চর পড়ে, পানিটা একটা চরকে মাঝখানে রেখে তার 2 দিক দিয়ে অবহিত হয়, ডান দিক এবং বাম দিক। তো ডান এবং বামের মধ্যখানে যে চর ভূমিটা জমে ওঠে ওইটা দেখতে অনেকটা বাংলা ব অক্ষরের মতো দেখায়, এই জন্য এটাকে বলা হয় বদ্বীপ। তো পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা। অর্থাৎ মেঘনা নদীকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় নদী নাম দিয়ে আখ্যায়িত করতে পারি। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাঙালিদের উপরে কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। অর্থাৎ ওই যে বলেছিলাম অস্ট্রিক নরগোষ্ঠী থেকে বাংলার জন্মগ্রহণ হয়েছে, এই জন্য অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব বেশি। বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী। উক্তিটি কার? উক্তিটি নিহার রঞ্জন রায়ের। অর্থাৎ বাংলার যে ইতিহাসটা এই দেশের নদ নদীর দ্বারা গঠিত, কারণ এই যে জনপদগুলো বলি এগুলো সব ছিল নদীকেন্দ্রিক। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? চাঁদপুরে। অর্থাৎ পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? অর্থাৎ বাংলা যে সাহিত্য কবিতা এটার সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। 18 নম্বর প্রশ্ন চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবার। এটা নিয়ে ইতিহাস আছে যে এটা নেপালে কেন পাওয়া যায়, অন্য কোথাও না কেন। এটা হচ্ছে হিন্দু রাজাদের অত্যাচারে
ওই যারা বৌদ্ধ ছিল ওরা পালিয়ে গিয়েছিল নেপালে, এবং পরবর্তীতে বাংলার যে বইখানা এটি নেপালের রাজদরবারে পাওয়া গিয়েছিল। সংক্ষিপ্ত প্রশ্নের 19 নাম্বার, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এটাও হাজার বছরের একটা ইতিহাস, যে ইউরোপ থেকে মানুষেরা এই ভারতবর্ষে আগমন করে, এই কারণে বাংলা ভাষার লিঙ্ক আপটা পাওয়া গেছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সাথে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটাকে আমরা এক কথায় বলতে পারি 90 ডিগ্রি রেখা। কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই 20টা প্রশ্ন সাজেশন আকারে দেওয়া হলো।